শব্দটা আবার হচ্ছে, মিহি একটা শব্দ, মিহি কিন্তু মিষ্টি নয়, চিনচিনে, তীক্ষ্ণ আর তীব্র। শরীরটা কুঁকড়ে আসে বারবার কানে এলেই। খুব ভয় হয় অনিমার, বুক শুকিয়ে আসে, গলা শুষ্ক হয়, পিপাসা পায়। মনে হয় যেন কতদিন পানি খায়নিও। শরীরের ভাঁজে ভাঁজে অনুভূত হয় অদৃশ্য কিছু, চামড়াটা খসখসে। সাপ, সাপ নাকি ওটা? অনিমা খানিক পরে পরে এখানে ওখানে তাকায়, নেই কিছু, কখনো খুঁজে পায়নি। পেটটা ফুলে বেঢপ হয়ে আছে, ওজন বেড়ে বিতিকিচ্ছিরি সৌষ্ঠব। রূপের এই বিপর্যয় মেনে নিতে কষ্ট হয় ওর, কিন্তু মাতৃত্বের বিনিময়ে এই সামান্য পরিবর্তন আর এমন কি? পেটের ভেতর একটা শিশু বাড়ছে, বড় ভালো লাগে ভাবলেই। সন্তান, নিজের সন্তান ওদের অনাগত ভবিষ্যৎ। কত স্বপ্ন যে ওকে ঘিরে দেখেছে ওরা। ওরা বলতে আসিফ আর ও, জামাই বউ, ব্যঙ্গমা ব্যঙ্গমী, রূপকথার দুই প্রবীণ পাখি। কত বিষম পথ পাড়ি দিয়ে পেল ওরা একে অন্যকে। রূপকথা তো হবেই, ঠাকুমার ঝুলির রূপকথা। অনিমা থর থর করে কেঁপে উঠল। রাক্ষস, রাক্ষস আছে কাছেই কোথাও। ও ঠিক বুঝতে পারে কাছেই আছে। রূপকথায় রাক্ষস থাকবে না তা তো আর হয় না। শব্দটা সুচালো, ফরফর করে মস্তিষ্কে বিঁধে যায়। খুলির ভেতরটা কেমন হাঁসফাঁস করে। তখন অনিমা ঘেমে উঠে একেবারে। ঘরের ভেতর আর দ্বিতীয় কোনো শব্দ নেই। আসিফকে দেখলে মনে হবে যে মরে গেছে। মরে গেছে নাকি? অনিমার মনে হলো বুকের ভেতরটা ফেটে যাবে। জানালাটা খুলল কি, নাকি ভুলে খুলেই শুয়েছিল? আসিফ, ও ও একটা কাজ যদি ঠিক করে করতো। ঠান্ডা বাতাস আসছে। অনিমা চোখ বড় বড় করে জানালাটার দিকে তাকিয়ে থাকলো। যতবার শরীরের পিঙ্গল ত্বকে বাইরের শীতল হাওয়া এসে লাগছে, ততবার ও শিউরে উঠছে। এই বাতাসে কিছু একটা আছে, ভালো কিছু নয়, খারাপ, খুব খারাপ কিছু। ঢুকে পড়ছে ঘরের ভেতর। এখনই হয়তো আসবে। আতঙ্কে অনিমা নীল হয়ে গেল। ঘুম ভাঙাবার জন্য আসিফের চুল ধরে অপ্রকৃতস্থের মতো টানতে শুরু করলো। ঘুম হয়নি একটু, খুব সামান্য আসলে, একেবারেই কম। এত কমে কি কাজ করা যায়? আসিফ বিরক্তিতে কপাল কুঁচকে বউয়ের দিকে তাকিয়ে ধরফর করে উঠে বসল। অনিমার চেহারায় বীভৎস ভয়, চোখে আতঙ্ক স্পষ্ট। কবজি ধরে ওকে বুকের কাছে নিয়ে আসবার সময় আসিফ টের পেল ওর পশম দাঁড়িয়ে গেছে। কি হয়েছে? আবারও কি সেই একই ঘটনা? অনিমা আসিফের বুকে শীর্ণ শিশুর মতো গুটিসুটি হয়ে কাঁপতে কাঁপতে বলল, খাটের নিচে শব্দ হচ্ছে আসিফ। কিছু একটা আছে। সাপটা নড়ল মাত্র। আসিফের নিজের গায়েও কাটা দিল। হৃৎপিণ্ড অশান্ত হয়ে উঠতে চাইল। ও জানে খাটের নিচে কিছুই নেই, কখনোই থাকে না। এসবই ওর পাপের ফল, ওর কৃতকর্মের জবাব, ওর অপরাধের শাস্তি। কিছু নেই অনি, কিছু নেই নিচে। অনিমা শান্ত হতে পারল না। জামাইকে আরো শক্ত করে জড়িয়ে ধরল। আসিফ কোনো রকমে নিজেকে ছাড়িয়ে আলোটা জ্বালিয়ে উবু হয়ে খাটের তলে তাকালো। নিচে একটা তোষক শুধু ভাঁজ করে রাখা, আর কিছু নেই, কোথাও কিচ্ছু নেই। ও ফোন বের করে ঝটপট ছবি তুলে মাথা তুলে হাত বাড়িয়ে ফোনটা দেখিয়ে বলল, দেখো কিছু নেই, ভয়ের কিছু নাই, এভরিথিং ইজ ফাইন। অনিমা ভয়ে ভয়ে স্ক্রিনের দিকে তাকিয়েই থাকলো। আসিফ উঠে লাইটটা বন্ধ করে বিছানায় শুয়ে বউয়ের পিঠের উপর একটা হাত ঠেকিয়ে চোখ বন্ধ করল। একদিনও ঘুম হয় না, একদিনও না। অনেকগুলো দিন বন্ধ ছিল। অনিমাকে ও দোষ দিতে পারে না। ও জানে অনিমার সঙ্গে কি হচ্ছে, পুরোটা জানে না, অনুভূতিটা জানে,
ওই অনুভূতি, ওই অবর্ণনীয় আতঙ্কের মধ্যে দিয়ে ও নিজেও একসময় গেছে। তখনও পড়তো কিসে? 8-এ। মেস বাসায় থাকতো, বাড়ির থেকে 5 কিলোমিটার দূরে ছোট একটা বাড়ির দোতলায়। লম্বাটে পঞ্চভুজাকার ঘর, মেরমেরে সাদামাটা। একাই থাকতো প্রথমে, পরে যুক্ত হলো জাকারিয়া। আসিফ চোখ বন্ধ করলেই জাকারিয়াকে দেখতে পায়। চোখ দুটো বড় বড় করে রেখেছে, মুখে অব্যক্ত ভয়। মুখটা খুলে শ্বাস নিচ্ছে, লালা গুড়িয়ে পড়ছে ঠোঁটের কিনার ঘেঁষে। শ্বাস নিতে কষ্ট হচ্ছিল ওর, খুব কষ্ট হচ্ছিল। ও শুনতে পেয়েছিল সেই একই শব্দ, মিহি চিনচিনে রকমের তীক্ষ্ণ একটা আওয়াজ, বাতাসের হিস হিসের সঙ্গে মিশে একাকার, যেন কোনো কিলবিল করতে থাকা ক্লান্ত সরীসৃপ, যেন হিংস্র বন্য বিষধর। ভয় দেখিয়েছিল জাকারিয়াকেও। সিঁড়ির মুখে দাঁড়িয়ে থেকে মুখ দিয়ে গলাটাকে মিহি করে উচ্চাঙ্গে নিয়ে গিয়ে ভয় দেখিয়েছিল। জাকারিয়া ছাদেই ছিল। শব্দটা শুনে যখন বিচলিত হলো, তখন দরজার এই পাশে আসিফ মুখ টিপে হাসছিল। জাকারিয়া ভীতু মানুষ ছিল, ভূতের ভয় পেত খুব। তৃপ্তি তো ভীতকে ভয় দেখেই আসে, তাই না? ভয় দেখে আসিফ তাড়াতাড়ি নিচের ঘরে নেমে এসেছিল। তখন সাল 2000, নতুন শতাব্দীকে বলে এসেছে। একবিংশ শতাব্দীতেও কেউ ভূতের ভয় পেতে পারে, এই ভেবে ও আমাদের পাশাপাশি বিরক্ত হচ্ছিল। বিরক্তি কেটে গেল, আমোদও পরিপূর্ণতা পেল যখন জাকারিয়া নেমে এসে সন্দিগ্ধ গলায় জানতে চাইল, তুমি সিঁড়িতে দাঁড়াইয়া আমারে ভয় দেখাইছো? আসিফ নির্দ্বিধায় অস্বীকার করল। জাকারিয়া ওকে সবিস্তারে খুলে বলল সব। শুনে হাসতে হাসতে ওর মনের ভয় বলে পাশ কাটিয়ে গেল আসিফ। জাকারিয়া বেশি ঘাটালো না, নরম একটা ছেলে, চুপ হয়ে গিয়ে ঘুমিয়ে গেল। 1 সপ্তাহ ও ছাদেই উঠল না। এরপর যেদিন উঠল সেদিন আবারও ভয় দেখালো আসিফ। জাকারিয়া কাঁপতে কাঁপতে এসে বলল, ভাই সত্যি কইরা বলো, তুমি যাও নাই উপরে? আসিফ কসম কেটে বলল, যায়নি। জাকারিয়া চোখে মুখে কেমন অবিশ্বাস নিয়ে ঘুমাতে গেল। দানে দান 3 দান আসিফ অপেক্ষায় ছিল। জাকারিয়া তখন একেবারেই ছাদে ওঠা বন্ধ করেছে। কিন্তু 3য় দানে একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে গেল। আসিফ পড়ার টেবিলে বসে জানালা দিয়ে দূরের খোলা মাঠটার দিকে তাকিয়েছিল। সন্ধ্যাও নামি নামি করছে। হঠাৎ জাকারিয়া হন্তদন্ত করে ঘরের ভেতর ঢুকলো বাইরে থেকে। আতঙ্কিত গলায় বলল, আজকে আবার শুনলাম। ও চোখ কুচকে জানতে চাইল, কি শুনলা? জাকারিয়া উত্তেজিত গলায় বলল, ওই আওয়াজটা। আসিফ জাকারিয়ার সামনে হেসে ফেলতে পারল না, চেপে রেখেই বলল, কোথায় শুনলা? বাস থেকে নামতেছিলাম, তখন হঠাৎ শুনলাম। এত চমকাইলাম, পড়ে গেলাম। আসিফ দেখলো ছেলেটার পায়ে অনেকটা ক্ষত, জমাট রক্ত শুকিয়ে কালচে হয়ে আছে। ধুলোবালিতে প্যান্টটা মলিন হয়ে আছে, ঝাড়েও নি। ও তাড়াতাড়ি বলেছিল ওয়াশ করাইতে একটা ফার্মেসিতে গিয়া। কি অবস্থা! আহা! বাথরুম ছিল নিচে। জাকারিয়া সেখান থেকে পা ধুয়ে এসে জামা বদলালো। আসিফ টুকটাক কথা বলার চেষ্টা করলো, কিন্তু জাকারিয়াকে মনে হলো নিজের কোনো ভাবনাতে একেবারে ডুবে গেছে, একেবারে আত্মমগ্ন। আসিফ আর কথা বাড়ালো না। সেই দিন রাতেই জাকারিয়া ওকে ডেকে তুলল। ওর চোখে মুখে প্রচণ্ড ভয়, আতঙ্কগ্রস্ত গলায়ও বলল, ভাই চৌকির তলায় কি জানি আছে। আসিফ কিছুটা ঘাবড়ে যেয়ে বলেছিল, হ্যাঁ কি আছে? আছে, আমি দেখেছি, লেজটা দেখলাম আমি। ছটছট করে ঢুকে গেল একে বেঁকে। আসিফ কিছুটা ভয় পেয়ে বলেছিল, বলো কি, কিসের লেজ? বুঝতেছি না তো। সাপ, একটা খুসখুসে সাপ। অতক্ষণে ও দেখলো জাকারিয়া ওর চৌকির উপরে পা তুলে বসে আছে। আসিফ শিউরে উঠল। কাছেই হাসনাহেনার গাছ আছে, সাপও আছে। ঘরে উঠে আসা তা অস্বাভাবিক না। নিচে 2বার এসেছিল, তবে উপরে কখনো আসেনি। ভয় পেলেও সেটাকে কাটিয়ে উঠতে জানে আসিফ। কয়েক মুহূর্ত সময় নিয়ে লাফ দিয়ে বিছানা থেকে নেমে ঘরের বাতিটা জ্বালিয়ে দুটো চৌকির তলাই ভালো করে টর্চ মেরে দেখেছিল। ছাত্র মানুষ, দুটোর নিচেই অনেক জঞ্জাল।
সব বের করেও যখন কিছু পেল না, তখন প্রথমে হাফ ছাড়লো, পরে খুব বিরক্ত হয়ে জাকারিয়াকে কথা শোনালো। ভীতু শালা। সেদিনের মতো ঘুম, তারপরের রাত, তারপরের রাত, তারও পরের রাত। জাকারিয়ার সর্বভীতি কমল না। রাত হলেই কেমন ভয়ে কুঁকড়ে যেত। শেষে বাড়িই চলে গেল। আসিফের খুব অপরাধ বোধ হলো, কিন্তু শেষ পর্যন্ত আর বলা হলো না যে ওই ভয়টা দেখিয়েছিল। কিন্তু একটা জিনিসও বুঝতে পারেনি, সাপের ভয়টা কোথেকে এলো। ও মনে মনে যুক্তি মেলালো, হয়তো জাকারিয়ার আগে থেকেই ওতে ভয় ছিল, পরে অন্য ভয়ের সঙ্গে মিলিয়ে ফেলেছে। সাপ কে না ভয় পায়? ও হয়তো একটু বেশিই পায়, কারণ ও ভীতু। পরের রুমমেট এলো 1 মাস পর। এই বেটা এক ফোঁটা ভীতুও নয়, বরং জাকারিয়ার একেবারে উল্টো, খুব সাহস। আসিফ সাহসের পরীক্ষা নেওয়া থেকে নিজেকে সংবরণ করতে পারল না। সে একই ফর্মুলা, সে একই সরু মুখের মিহি গুঞ্জন, কিন্তু এতে কোনো কাজ তো হলোই না। বরং আজহার ভাই নেমে এসে হেসে হেসে বললেন, মিয়া মাইয়া গো মতো আওয়াজ করো কেন? আসিফ ভ্রু কুচকে ফেলে বলেছিল, মানে? জানি না ভাবছো তুমি আওয়াজটা করছো, তোমার তো দেখলেও মনে হয় মাইয়া গো মতো, এইসব সারো তুমি। আসিফের কান গরম হয়ে এসেছিল অপমানে। অপ্রস্তুত হয়েও বারে বারে অস্বীকার করেছিল। আজহার ভাই শুনলেনই না। তিনি মেসে ওঠার আগেই শুনেছেন আগের ছেলেটির কথা, তখনই আন্দাজ করেছিলেন। পরে সেদিন শব্দ শুনে তো একেবারেই বুঝলেন। পরের দিনও আজহার আসিফকে এক হাত নিল। সে ছাদে উঠেছে। আসিফ আবার শব্দ করেছে। শব্দটা শুনেই তার গায়ে জ্বালা ধরে গেছে। আসিফ বারে বারে না না করলো। আজহার শুনলই না। ঠাট্টা মস্কারিতে ছেলেটার জীবন ও অতিষ্ঠ করে ফেলল। কিন্তু একদিন টেম্পুতে ফেরার সময় আওয়াজটা তার কানে আসলো। সে চমকে উঠে আশেপাশে তাকিয়ে আসিফকে খোঁজার চেষ্টা করলো। জানতো পাবে না, জায়গাটা রহমতগঞ্জ থেকে অনেকটা দূরে। এখানে ওই শয়তান ছেলের আসবার কোনো যুক্তি থাকতে পারে না। পরপর 3 দিন সে আওয়াজটা শুনল, মিহি, কনকনে, তীক্ষ্ণ, অসহ্যকর। 3 নাম্বার রাতে আতঙ্কিত হয়ে সে রুমমেটকে ডেকে তুলল। আবারও সেই আগের ঘটনার পুনরাবৃত্তি হলো। আসিফ এবার নিজেই ভয় পেল। আজাহারের মতো লোক ভয় পাচ্ছে, নিশ্চয়ই কোনো কারণ আছে। নেমে দুজনে তন্ন তন্ন করে খুঁজল। নেই, কোথাও কিচ্ছু নেই, কোথাও সাপটা নেই। এর দিন 2 বাদে আজহার ঘরটা ছেড়ে দিল। ব্যাগ গুছিয়ে চলে যাবার সময় শুকনো গলায় বলল, মাইয়ু তুমি রুমটা ছাইড়া দাও, এই ঘরে সমস্যা আছে। আমার তো মনে হয় পুরো বাড়িতেই সমস্যা আছে। আসিফ আর কি বলবে? আজহার চলে গেল। 2 বার ভয় পেয়ে ভাড়াটিয়া চলে গেছে। রুমটার একরকম বদনাম হয়ে গেল। আসিফ নিজেও ছেড়ে দিত, কিন্তু বাড়িওয়ালা ভাড়া কমানোয় থেকে গেল। সাহসের বিচারে ওর নিজের সাহসও তেমন ফেলে দেবার মতো না, থেকেই সম্ভবত ভুল হলো। তখনও নতুন সিগারেট ধরেছে। ছাদের এক কোনায় দাঁড়িয়ে ধোয়া ছাড়ছে। হঠাৎ শুনল আওয়াজটা। ও হকচকিয়ে চারপাশে তাকালো। দৌড়ে সিঁড়ির কাছে গেল। কেউ নেই। তাড়াতাড়ি ঘরে ফিরে এলো। গুম হয়ে বসে রইল অনেকক্ষণ। সে সময় ফোন নেই, থাকলে মাকে কল দিত। ভূতের ভয় ও পাচ্ছিল না। ও ভয় পাচ্ছিল পাগল হয়ে যাওয়ার। মাঝে একবার ততদিনে ও জাকারিয়াকে দেখে এসেছিল। পুরো পাগল হয়ে গেছে। ওকে দেখে চিনেই নি ছেলেটা। চিৎকার করে বলছিল, সাপ, সাপ, ওই যে সাপ। মুখ থেকে লালা ঝরছিল, চোখে বিষম ভয়। বেঁধে রাখতে হয়েছিল ওকে। আসিফ দেখে অপরাধবোধে কেঁদে ফেলেছিল। এই অপরাধবোধই কি কাল হলো শেষে? সন্ধ্যের পরপর আসিফের ভয় ঘনীভূত হতে শুরু করলো। ওপরের ছাদটা টিনের। মফস্বলের মাঘ মাস। হুড়হুড় করে হিম ঢুকছে ঘরে। শীতে ঠকঠকানি অবস্থা। আসিফ দরজা জানালা বন্ধ করে পাতলা কম্বলের ওপরে একটা ভারী লেপ চাপিয়ে মুড়ি দিয়ে শুয়ে পড়ল। মাঝরাতে ওর ঘুমটা ভেঙে গেল। ঘরের ভেতর ফুলের গন্ধ পেল, হাসনাহেনার গন্ধ। কি মিষ্টি, কি তীব্র শব্দটা আসছে। মিহি রকমের শব্দ, আর্তনাদ।
বাতাসের ফুসফাস শব্দের সঙ্গে মিশে আসছে, কিন্তু বাতাস আসছে কোথেকে? জানালার দিকে তাকাতেই দেখলো ওটা খোলা। আসিফ শক্ত হয়ে গেল। আওয়াজটা ঠিক জানালার উপাস থেকেই আসছে, কিন্নরি একটা কণ্ঠ, কিন্তু তাকে ছাপিয়ে হিসে ভাবটাই প্রবল হয়ে উঠছে ক্রমশ। আসিফের মনে হলো জানালাটা দিয়ে কেউ ওকে দেখছে, এক দৃষ্টিতে তাকিয়ে আছে, অপলক, জিভটা লক লক করছে। হঠাৎ খাদের তলায় কি যেন নড়ল। আসিফ লাফিয়ে উঠল। ও না দেখেও ঠিক বুঝতে পারল বুকে ভর দিয়ে একটা প্রাণী ওর খাটের তলায় এসে ঢুকেছে। সন্তর্পণে চলার পথে নিজের জঞ্জালগুলোর সঙ্গে মাঝে মাঝে খসা খাচ্ছে। যতবার খাচ্ছে ততবার খসখসে একটা শব্দ হচ্ছে। আসিফের গা ঝিমঝিম করে উঠল। বুকের স্পন্দন ও টের পাচ্ছিল, রক্তচাপ বাড়ছিল। আর বাড়লে বোধহয় ফেটে যাবে। ডান হাত দিয়ে বুকের বাঁ পাশটায়ও মালিশ করতে শুরু করলো। আর পারছে না, খুব চাপ লাগছে, হৃৎপিণ্ডটা ফেটে যাবে। দম আটকে আসছে। সাপটা পায়া বেয়ে উপরে উঠতে শুরু করেছে। শেষ পর্যন্ত বাঁচার তাগিদে কোথেকে সাহস এলো। আসিফ লাফিয়ে চৌকি থেকে নেমে গেল। বাতিটা দিল, টেবিলের উপর থেকে টর্চ বের করে ঝুঁকে আলো মারল। নেই, কিছু নেই, কোনোদিনও থাকতো না। ধপাস করে পড়ে গেছিল মেঝের উপর। হাঁ করে নিঃশ্বাস নিতে নিতে ভাবছিল, ঘরের ভেতর এত কম বাতাস। আশা করেছিল জানালাটা কেউ বন্ধ করবে, কিন্তু তাকাতেই ও সমস্ত শরীরটা কাটা দিয়ে উঠেছিল। ও দেখে ফেলেছিল লেজটা, কেবল লেজটুকুই, কুচকুচি কালো একটা লেজ। সরসর করে ওটা বেরিয়ে যাচ্ছে জানালা দিয়ে। আরও দেখেছিল একজোড়া চোখ, পিতপিতে চোখ, চোখের উপর চোখ পড়তেই সরে গেল। আসিফ আতঙ্কে গোঙাতে সংজ্ঞা হারিয়ে ফেলল। পরের দিনই সেই রুম ছেড়ে দিয়েছিল, বাড়িতে চলে এসেছিল নিজের, এমনকি স্কুল সরিয়ে নিজের গ্রাম থেকে ম্যাট্রিকও দিয়েছিল। এরপরে আরেকবার শুধু আবার দেখেছিল এমন কিছু। বছর 3 পরে, একা ছিল তখন, মাঝে আর দেখেনি, কিন্তু ওর বাবা দেখেছিলেন, মাও দেখেছিল, বোন দেখেছিল, ঘরের সবাই দেখেছিল। সেই একই দৃশ্য, সেই একই ভয়, সেই চিনচিনে শব্দ, সেই সরসর আওয়াজ, আর জানালার বাইরে সেই পিতপিতে পাপড়িহীনা চোখ। বাবাই সবচেয়ে বেশি দেখেছেন। তিনি একরকম পাগলই হয়ে গেছিলেন। মাঝরাতে চিৎকার করে সবাইকে ডাকতেন। তার মনে হতো একটা সাপ তাকে পেঁচিয়ে রেখেছে। কত ওঝা দেখানো হলো, ডাক্তারও একটা দুটো দেখে গেল, কাজ হলো না। ইন্টার পাশ করতেই বাবা মরে গেলেন। ইন্টারের পর আসিফ শহরে চলে এলো। বাড়ির লোকেরাও এসব দেখা বন্ধ করলো। আসিফ বুঝে গেল সমস্যাটা কার। সমস্যাটা ওর। ওকে অভিশপ্ত কোনো মানুষ, এছাড়া আর কি হতে পারে? একাও থাকতে পারে না, ভীষণ ভয় লাগে। সেই ভয়, সেই চেনা ভয়। সঙ্গে মানুষও রাখতে ওর বাধে, বিবেকে বাধে, ভালো মানুষিতে বাধে। জানেও ওর সঙ্গে কেউ থাকলে তার কি অবস্থা হবে, জানে, কিন্তু কি করবে, কি করার আছে? ওই পিতপিতে চোখের চাহনি, ওই চাহনি থেকে বাঁচতে হলে একা ওর পক্ষে থাকা তো সম্ভব না। ভার্সিটিতে হল ছিল, বারে রুমমেট বদল হয়েছে। ও নিজেও সিট বদল করেছে, না হলে তো চিহ্নিত হয়ে যাবে। সবাই চিনে যাবে যে অভিশাপটা কি। আঙ্গুল তুলে ওকে দেখাবে, বলবে অভিশপ্ত, ও অভিশপ্ত, ওর থেকে দূরে থাকো। ও কারো ক্ষতি করতে চায়নি, কিন্তু অপবাদের বোঝাও সহ্য করতে চায়নি। অনিমাকে তাই কিছুই জানায়নি। প্রেম করেছে না তখন জানিয়েছে, না বিয়ের আগে, আজ পর্যন্ত জানায়নি। বিয়ের আগে আসিফ জাকারিয়াকে দেখতে গিয়েছিল, বহু বছরে প্রথমবার। এর আগে যখন গিয়েছে তখন তো একেবারেই কিশোর। জাকারিয়া প্রথমে চেনেনি। পরিচয় দিতেই ও চোখ উজ্জ্বল করে বলেছে, আসিফ। চিনছি, চিনতাম না কেন? আসিফ খুশি হয়ে বলে উঠেছিল, সুস্থ হয়ে গেছো দেখি ভাই। দুই যুবক তারপর বহুক্ষণ আলাপ দিয়েছিল। জাকারিয়া সুস্থ হয়েছে অনেক দিন হয়, এখন সংসার করছে, বউ ভালো পড়েছে, চমৎকার জীবন। আসিফ দিবে করেও শেষ পর্যন্ত দাওয়াতটা দিল না।
পরিবার হয়েছে সুন্দর, বিয়েতে আসলে যদি নষ্ট হয়ে যায়, যদি ওর অভিশাপটা আর একবার ছেলেটার গায়ে লেগে যায়। কথার এক পর্যায়ে ওর প্রাক্তন রুমমেটের কাছে মাফ চেয়ে বলেছিল, ভাই ওই দিন ওইটা আমি ছিলাম, আমার মাফ করে দাও। জাকারিয়া হাসতে হাসতে বলল, তুমি ছিলা না, আমি জানি, আমি তারে দেখছি। আসিফ হক চুকিয়ে গেল। জাকারিয়া হাসি হাসি মুখ করে বলল, তুমি ভুল করতেছো ভাই, তোমার গায়ে পাপ লেগে আছে। ওই মেয়েটা তোমার সাথে ভালো থাকবে না, ওটা জানায় দাও। আসিফ প্রচণ্ড এলোমেলো হয়ে ঢাকায় ফিরে এসেছিল। বিয়েটা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত পারেনি। অনিমা ওকে এত ভালোবাসে, ওকে ছাড়া ও কী করে থাকবে? কথাবার্তা পাকা হয়ে বিয়ে ভাঙলে মেয়েটার কত ঝক্কি হবে, ও তো ভেতরে ভেতরে মরে যাবে। এসব যুক্তির কথা শুধুই খোলস। আসিফ জানতো আসলে কারণটা কি। ও জানতো ও একা থাকতে পারবে না, ও জানতো ও একা থাকতে পারবে না। কাউকে না কাউকে ওর দরকার, কাউকে না কাউকে ওর দরকার নিঃশেষ করার জন্য, ওর অভিশাপটাকে নিজের কাঁধে নেবার জন্য। বিয়ে হয়ে গেল। আশ্চর্যজনকভাবে 2 বছর কিছুই হলো না। বহু বছরের প্রথমবারের মতো স্বস্তির নিঃশ্বাস ফেলল। ভাবল, অনিমা নিশ্চিত ওর অভিশাপটাকে কাটিয়েছে। মেয়েটার ভাগ্যে ওর দুর্ভাগ্য কেটে গেছে, ওর পুণ্যে ওর পাপ মুছেছে। কিন্তু বাচ্চাটা পেটে আসতেই সেই পুরাতন ভাগ্য আবারও ফিরে এলো। আসিফ একটা দীর্ঘশ্বাস ফেলল। অনিমা আবার ধাক্কাচ্ছে। কালকের অফিসটাও হবে ক্লান্ত আর অবসাদগ্রস্ত। আসিফ আবারও নিচে নামলো, লাইট জ্বালালো, ঝুঁকে খাটের তলায় তাকালো। উভয়ে খানিকটা ভেতরে ঢুকে তোষকগুলো সরিয়ে দেখলো। জাকারিয়ার কথাটা মনে পড়ল ওর। ওকে ও প্রশ্ন করেছিল যে ওর পাপটা কি। জাকারিয়া ওর কাঁধে হাত রেখে ব্যথিত গলায় নরম সুরে বলে উঠেছিল, আমার অনুমতি নাই বন্ধু, যদি থাকতো কসম তোমারে বইলা দিতাম। কিছু নেই, খাটের তলায় কিছুই নেই। আসিফ মাথা উঠিয়ে বইয়ের দিকে তাকিয়ে অসহায় গলায় বলল, নাই, কিছু নাই উনি, ভয় পায় না। ঘরের ভেতরটা কেমন দমবন্ধ বিষাদে ছেয়ে গেল। আমাদের গল্পের চরিত্রেরাও সম্ভবত বুঝল ওদের মুক্তি নেই। যে অজানা পাপের শাস্তি ওরা পাচ্ছে, সেই শাস্তির কোনো অন্ত নেই। সেই পিতপিতে চোখের অধিকারিণী ওদের দেখে চলেছে সব সময়, আড়াল থেকে, জানালার আড়াল থেকে দেখে চলেছে সব সময়, প্রতি সময়, সর্বক্ষণ। তার পাপড়িহীন চোখে বিরাম নেই, আলস্য নেই, জড়া নেই। কুচকুচে কালো সাপটা তার গায়ে কিলবিল করছে, সরসর শব্দ হচ্ছে। চোখের অধিকারিণী নিজের ঠোঁটটা চাটল। সাপটা তার অভিশাপ, আর সে ঘরের ভেতরের ওই দম্পতির। গল্পের নাম